আমরা ছোটবেলা থেকেই একটা কথা শুনেছি, সঞ্চয় করো, ভবিষ্যৎ করো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি শুধু সঞ্চয় করেই ধনী হওয়া যায়? আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ইনফ্লেশন আমাদের সঞ্চয়কে শেষ করে দিচ্ছে এবং কিছু কিছু দেশের সর্বোচ্চ নোটগুলো কেন এত বড় হয়ে থাকে, কিভাবে ক্যাশ টাকার মূল্য এক বছরের মধ্যেই শূন্যের কোটায় নেমে যেতে পারে, এবং আমরা জানবো এই ইনফ্লেশন থেকে আমরা বাঁচতে কি কি পন্থা অবলম্বন করতে পারি। এরই পাশাপাশি আমরা দেখব কিছু ইনফ্লেশনের তুলনামূলক উদাহরণ, যেখানে জার্মানির মতো শক্তিশালী দেশ এবং জিম্বাবুয়ের মতো দেশ এর ভয়াবহতার শিকার হয়েছে। ধরো গত বছর ১০০ টাকা দিয়ে তুমি ৫ কেজি চাল কিনতে পেরেছো, কিন্তু এবছর একই ১০০ টাকা দিয়ে তুমি শুধুমাত্র ৪ কেজি চাল কিনতে পেরেছো। স্বাভাবিকভাবেই তোমার মনে হতে পারে চালের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু আসলে বিষয়টা একটু ঘুরিয়ে ভাবলেই তুমি দেখতে পারবে আসলে চাল তার নিজের জায়গায় রয়েছে, কিন্তু টাকা তার ক্রয় ক্ষমতা হারিয়েছে। অর্থাৎ টাকা তার নোটের দিক দিয়ে একই আছে, কিন্তু তার মান কমেছে। আর টাকার এই ক্রমাগত মান কমার যে প্রক্রিয়া, তাকে আসলে বলা হচ্ছে ইনফ্লেশন। আর যখন এই ইনফ্লেশন অতি দ্রুত অপ্রতিরোধ্য গতিতে বাড়ে, তখন তাকে বলে হাইপার ইনফ্লেশন। কোন একটা দেশের মুদ্রা এক বছরে ১০০ টাকায় গড়ে কত টাকা হ্রাস পায়, তাকে ওই দেশের এক বছরের গড় ইনফ্লেশন হিসেবে বিবেচনা করা হয়। সেখান থেকে দেখলে আমরা বুঝতে পারি, কোন একটা দেশের এক বছরের ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি যদি ১০% হয়, তাহলে ওই দেশের এক বছরের প্রতি ১০০ টাকায় মুদ্রার মান ১০ টাকা হারিয়েছে। এবার আরেকটু বুঝিয়ে বলি। ধরুন আপনি ২৩ সালের ডিসেম্বর মাসে এক হালি ডিম কিনেছেন ১০০ টাকায়। সেক্ষেত্রে আপনার ইনফ্লেশন যদি ১০% হয়, তাহলে ২৪ সালের ডিসেম্বরে আপনাকে সেই এক হালি ডিমই কিনতে হবে ১১০ টাকায়। অর্থাৎ এখানে পূর্বের ১০০ টাকা মূল্য হ্রাস পেয়ে হয়েছে ৯০ টাকা। আর ডিমের দাম যেহেতু পূর্বে থেকে ১০০ টাকা, তাই আপনাকে আরো ১০ টাকা যোগ করে ১১০ টাকায় এক হালি ডিম কিনতে হচ্ছে। ১০০ টাকার হিসেবে জিনিসটা খুব অল্প মনে হলেও একবার ভেবে দেখুন তো, এই ১০০ টাকার জায়গায় যদি আপনি ১০০০ টাকা, ১ লক্ষ টাকা কিংবা ১০ লক্ষ টাকা ক্যাশ রাখতেন, তাহলে তার ১০% কতটুকু হ্রাস পেত? যেহেতু ১০০ টাকার ক্ষেত্রে ১০ টাকা, ১০০০ টাকার ক্ষেত্রে হবে ১০০ টাকা, ১ লক্ষ টাকার ক্ষেত্রে হবে ১০,০০০ টাকা, আর ১০ লক্ষ টাকার ক্ষেত্রে হবে ১ লক্ষ টাকা। এতক্ষণে হয়তো ভেবেই নিয়েছেন আমি কি ভুলভাল বলছি। এরকম হলে তো প্রত্যেকেই দেউলিয়া হয়ে যাবে। আসলেই কি এত বেশি পরিমাণে ইনফ্লেশন হয়? আসলে বাস্তবিক অর্থে এর চেয়েও বেশি পরিমাণে ইনফ্লেশন হয়ে থাকে। স্ক্রিনে আমি বাংলাদেশের গত ৩ বছরের ইনফ্লেশনের রেট দিয়ে দিচ্ছি। এবার আপনারা হিসাব করে দেখুন, গত ৩ বছরে আসলেই কি টাকার মান এই হারে কমেছে কিনা। হিসাব করুন আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কস্ট অফ লিভিং গত ৩ বছরে কি হারে বৃদ্ধি পেয়েছে। একটু হিসাব করে দেখুন, গত ৩ বছর আগে আপনার কাছে যেই পরিমাণ অর্থ ছিল, সেই পরিমাণ অর্থ দিয়ে তখন আপনি যেই পরিমাণ পণ্য ক্রয় করতে পারতেন, আজকে এই মুহূর্তে বসে গিয়ে আপনি সেই পরিমাণ অর্থ দিয়ে সেই পরিমাণ পণ্য ক্রয় করতে পারছেন? এই ১০% মুদ্রাস্ফীতিতেই আমাদের এই অবস্থা। যদি এই মুদ্রাস্ফীতির পরিমাণ হতো ৪০, ৫০ কিংবা ৪০০, ৫০০, তাহলে কেমন হতো? ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই, জার্মানির মতো শক্তিশালী দেশও একসময় হাইপার ইনফ্লেশনের কারণে তাদের অর্থনীতি প্রায় ভঙ্গুর অবস্থায় হয়ে পড়ে। এমনও হয়েছে যে এক বছরের মধ্যেই এক খণ্ড রুটির মূল্য প্রায় ৪০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। বলতে পারেন বছরের শুরুতে ১০ টাকা মূল্যে যে রুটি আপনি কিনেছেন, বছর শেষ হতে না হতেই সেই রুটি আপনাকে কিনতে হচ্ছে ৪,০০০ টাকায়। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায়, যেহেতু বাজারের প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, তখন আপনি বাজার করতে গেলে বস্তা ভরে টাকা নিয়ে গেলেও ব্যাগ ভরে বাজার করতে পারবেন না। আর এই অর্থনৈতিক অবস্থাটাকে সামাল দিতে সরকার বড় বড় অঙ্কের নোট বাজারে ছাড়তে শুরু করে। এর একটা জ্বলজ্বন্ত উদাহরণ হতে পারে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে যখন অনেকটা দুর্নীতিগ্রস্ত এবং বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক নিষেধাজ্ঞায় পড়ে হাইপার ইনফ্লেশনে পড়ে, তখন তাদের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য এত দ্রুত গতিতে বাড়তে থাকে যে এই পরিস্থিতি সামাল দিতে জিম্বাবুয়ের সরকার প্রায় ১০০ ট্রিলিয়ন জিম্বাবুয়ান ডলার সমপরিমাণ একটি নোট বাজারে ছাড়তে বাধ্য হয়। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখানে সেই ১০০ ট্রিলিয়ন জিম্বাবুয়ান ডলার সমপরিমাণ $১ও হয় না। আমাদের দেশেও যে কখনো হাইপার ইনফ্লেশন হতে পারে না, এর গ্যারান্টিও কিন্তু আমরা দিতে পারি না। সবই তো বুঝলাম। এখন এই ইনফ্লেশনের হাত থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? ব্যাংকে টাকা রাখবো, এফডিআর করব, ফিক্সড ডিপোজিট করব, ১% পরিমাণ লভ্যাংশ পাবো, শেষ হয়ে গেল? কি হবে যদি আপনার দেশের এক বছরের গড় ইনফ্লেশন ২৫% হয়? তখন কি আপনার ব্যাংক আপনাকে ২৫% ইন্টারেস্ট রেট দিবে? দিবে না, তাই তো?
তাহলে কি করতে পারি? এখানে একটা টার্ম চলে আসে বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের। আমরা এরকম কোনো কিছুতে বিনিয়োগ করব যেটার চাহিদা মানুষের কাছে কখনো কমবে না, বা বলা যায় এটার চাহিদা সবসময় থাকবে, মানুষ চাইবে এটাকে নিজের করে রাখতে। আমরা এমন কোনো কিছুতে বিনিয়োগ করব যা অন্তত আমাদের বার্ষিক মুদ্রাস্ফীতি থেকে বেশি লভ্যাংশ দেবে। সেগুলো কি হতে পারে? সবসময় চাহিদা থাকবে এমন একটা জিনিসের সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে গোল্ড। গোল্ড এমন একটা জিনিস যা পৃথিবীতে সীমিত এবং এর চাহিদা সবসময় মানুষের কাছে থাকবে, বা বলা যায় এর মূল্য কখনো কমবে না, বা স্বল্প সময়ের জন্য কমলেও লং টার্মে এটা একটা ভালো ফলাফল দেবে। বা বিনিয়োগ করলে এমন কোনো কিছুতে বিনিয়োগ করতে হবে যা আমাদের বার্ষিক মুদ্রাস্ফীতি থেকে অল্প হলেও বেশি মুনাফা দেয়। এখন হতে পারে সেটা ব্যবসায় বিনিয়োগ, বন্ড, শেয়ার, সঞ্চয়পত্র, যে কোনো কিছু। আমাদের আজকের ভিডিও থেকে আমরা যা যা শিখলাম বা যা যা মনে রাখবো তা হলো, শুধুমাত্র সঞ্চয় করেই ধনী হওয়া যায় না। আর ইনফ্লেশন মানে হচ্ছে টাকার ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়া। হাইপার ইনফ্লেশনের কারণে টাকার ক্রয় ক্ষমতা 1 বছরের মধ্যে প্রায় শূন্যের কাছাকাছি চলে যেতে পারে। সঠিক বিনিয়োগ, বিশেষ করে গোল্ডে বিনিয়োগ করার মাধ্যমে আমরা ইনফ্লেশনকে কাটিয়ে উঠতে পারি, যা আমাদেরকে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সাহায্য করবে। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আমি জানি পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সকলে অধীর আগ্রহে থাকবেন। ততক্ষণ পর্যন্ত নিজের টেক কেয়ার করবেন। গুড বাই।